ছোট্ট বন্ধুরা, নীলপরি দেশ আপনাদের জন্য তৈরি একটি সুন্দর পরীদের গল্প। তাই কল্পনার জগতে হারিয়ে যেতে এবং পরীদের জাদুকরী সব গল্প উপভোগ করতে এখনই ল্যান্ড অফ ফেরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি, আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন, যেন আপনাদের মতো আরো ছোট্ট বন্ধুরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারে। ভালো থাকবেন। হঠাৎ সিন্ডারেলার চোখে এক ঝলক আলো এসে পড়ে। সে দেখতে পায় তার বাবা মা একটি অন্ধকার কুঠুরিতে বন্দী। শোনো শোনো শোনো, আমাদের রাজ্যের রাজা বিক্রমচন্দ্রের একমাত্র রাজকুমার প্রীতমচন্দ্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মন্ত্রী, সেনাপতি সহ সকল প্রজারা সেই পথ ধরে জঙ্গলের গভীরে চলে যায়। রাজা বিক্রম একা একা যেতে থাকে। কেন কেন সিন্ড্রেলা আপু এমন করলো? আমাদের রেখে চলে গেল। এত বিপদের পথে সে কিভাবে যেতে পারলো? যদি তার কিছু হয়? তার কিছুই হবে না, তার সাথে রাজকুমার রিও মার্টিনেজ আছে। কিন্তু সেও তো পড়ি, তারও তো বিপদ আছে। কেন গেল তারা? না গেলে কি এমন ক্ষতি হতো? তারা তো আমাদের বাবা মায়ের খোঁজ পেতেই গেছে। এই হলো মায়াবী দেশ, নরম সোনালি ধুলোয় ঢাকা প্রান্তর। তবে প্রতিটি কোণায় ভরা যেন বিষ। আকাশের রং এখানে ম্লান বেগুনি, যেন সূর্য সাহস করে উকি দিতে পারে না। শীতল বাতাসের ভেতরে আছে অদৃশ্য ধারালো ছুরি, যা পরীদের ডানায় আঘাত করলে মুহূর্তেই তাদের জীবন নিস্তেজ করে দেয়। পরীদের জন্য এই স্থান হলো অদৃশ্য শ্মশান, এক মৃত্যুপুরী, যেখানে একবার ঢুকলে ফেরা মানে অসম্ভব কল্পনা। কিন্তু তবুও এই অভিশপ্ত ভূমিতে পা রেখেছে দুই সাহসী প্রাণ, রাজকুমার রিও মার্টিনেজ এবং রাজকুমারী সিন্ডারেলা। রাজদরবারে না জানিয়ে তারা বেরিয়ে এসেছে, কারণ তারা খুঁজছে এক কিংবদন্তির বস্তু, জাদুর আয়না, যে আয়নায় পৃথিবীর যে কোনো বস্তু দেখা সম্ভব। রিও, বাতাসটা ভারী হয়ে যাচ্ছে, তুমি কি টের পাচ্ছ? মনে হচ্ছে কেউ যেন আমাদের চেপে ধরেছে। হ্যাঁ, আমি আগেই বলেছিলাম এই জায়গাটা পরীদের জন্য নিরাপদ নয়। মনে রেখো রিও, আমরা এখানে এসেছি একটাই কারণে, আয়না খুঁজে বের করতে। ভয় পেলে হবে না, আমাদের যে করেই হোক আয়না খুঁজে বের করতেই হবে। কিন্তু তুমি তো জানো এই জায়গা পরীদের জন্য মৃত্যুপুরী। যদি তারা আমাদের উপস্থিতি টের পায় তাহলে আমাদের শেষ করে ছাড়বে। যাই হোক রিও, আমি জানতে চাই আমার মা বাবা বেঁচে আছে কিনা। তাদের জন্য আমার মন পুড়ছে। আমার মনে হচ্ছে তারা বেঁচে আছে। এই মায়াবী দেশ, এখানে প্রাচীন গাছগুলো এখানে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। শেকড়গুলো যেন মাটির নিচে নয়, জীবন্ত সাপের মতো উপরে হয়ে উঠে আছে। প্রতিটি গাছের গায়ে অজানা খোদাই, হয়তো এর আগেও কেউ ছিল, কিন্তু সময়ের অন্ধকারে তা এখন কেবল ভয়ঙ্কর নকশা। সামনে আলো দেখছো? মনে হচ্ছে ওখানে আয়নাটা আছে। আলো? তাকিয়ে দেখো, ওইদিকে তো কুয়াশা সবচেয়ে বেশি ঘন। আলো কি করে? আমাদের ভেবেচিন্তে পথ বেছে নিতে হবে রিও। আলো সবসময় নিরাপত্তা আনে না, কখনো কখনো আলোই ফাঁদ। তাহলে কি আমরা ফিরে যাব? যে পথ দিয়ে এসেছি সেই পথ দিয়ে অন্য পথে যাব? না, আমার সাথে এগো। তাদের পদক্ষেপ যতই এগোয় ততই বাতাস শীতল হতে শুরু করে। তাদের পায়ের প্রতিটি শব্দে লুকিয়ে আছে মৃত্যুর সংকেত। কিন্তু এই অদৃশ্য মৃত্যুর গোলকধাঁধায় দুই সাহসী রাজকুমার ও রাজকন্যা এগিয়ে চলছে। তারা কোনো রাজকীয় আদেশে নয়, তাদের যাত্রা একান্ত ব্যক্তিগত, একান্তই গোপন। কারণ এই যাত্রার মূলেই আছে রক্তের টান, আছে হারিয়ে যাওয়া প্রিয়জনের জন্য বুক ফাটানো আকুলতা। গুরুমা, আমি সংবাদ নিয়ে এসেছি। কি সংবাদ? বল তাড়াতাড়ি। নীলচন্দ্র দেশে কি অবস্থা? ওরা সবাই কি আমাকে নিয়ে হাসাহাসি করছে? কিভাবে আমাকে বোকা বানিয়েছে তা নিয়ে কি ওরা হাসাহাসি করছে? না গুরুমা, ওরা সবাই চিন্তিত। ওদের রাজকুমার রিও মার্টিনেজ আর রাজকন্যা সিন্ডারেলা নেই, তারা কোথাও চলে গেছে। কি? কোথায় গেছে? কোথায় গেছে ওরা? ওরা কি আমাকে ফাঁসানোর জন্য নতুন কোনো পরিকল্পনা করছে?
না গুরুমা, ওরা দুজনে মায়াবী দেশে গিয়েছে জাদুর আয়নার খোঁজ করতে। লুইস তামায়ো, আমি তো ভেবেছিলাম তোমার নাতনিকে কষ্ট দিয়ে পারবো, কিন্তু সে তো নিজেই মরার জন্য মায়াবী দেশে গেছে। মায়াবী দেশের সীমানা থেকে বহু দূরে সোনালী গম্বুজ আর রত্নখচিত মিনারের মাঝে দাঁড়িয়ে আছে রাজপ্রাসাদ। প্রাসাদের সোনালী গম্বুজে আজ কোনো উৎসবের সুর বাজছে না। প্রজারা কৌতূহলী চোখে আকাশের দিকে তাকিয়ে আছে, কখন রাজকুমার ও রাজকন্যা ফিরে আসবে। কেউই এর উত্তর জানে না, কিন্তু সবাই অনুভব করছে কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে। আকাশে জমে থাকা কালো মেঘ যেন রাজ্যের মনেও ছায়া ফেলছে, আর সেই ছায়া প্রতিটি পরীদের মনে ভয় ছড়িয়ে দিচ্ছে। রাজকুমার রিও ও রাজকুমারী সিন্ডারেলা নেই, আর তাদের অনুপস্থিতি রাজ্যকে যেন দিকহারা করে ফেলছে। যেন কোনো অদৃশ্য হাত রাজ্যের হৃৎপিণ্ডটাকে ধীরে ধীরে চেপে ধরছে। তারা কেন এমন করলো? একবারও আমাদের কিছু বলল না। মায়াবী দেশে যাওয়া মানে মৃত্যুর ভাদে পা দেয়া। তারা জানে আমরা অনুমতি দেব না, তাই চুপচাপ চলে গেছে। কিন্তু আমি তাদের শেষবারের মতো আলিঙ্গনও করতে পারলাম না। মহামান্য, সীমান্ত প্রহরীরা বলেছে তারা শেষবার প্রভাতের আগে পূর্বদ্বার পেরিয়েছে, এরপর আর কোনো খোঁজ নেই। পূর্বদ্বার? ওটাই তো মায়াবী দেশে যাওয়ার পথ। তার মানে আমাদের সন্দেহই ঠিক। শোনো সৈনিক, সকল মেঘেদের নিয়ে পাহাড় চূড়ায় যাও আর দেখো তাদের কোনো পাত্তা পাও কিনা। তাই হোক মহারাজ, কিন্তু মায়াবী দেশে সময় আর বাস্তবতা সবই ভিন্ন। যদি তারা সেখানে গিয়ে থাকে তবে আমাদের তো কোনো কিছুই করার থাকবে না। রাজসভা কক্ষে নীরবতা নেমে আসে। বাইরের আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে, যেন প্রকৃতিও উদ্বেগের ভার অনুভব করছে। আমি যুদ্ধ করেছি, আমি শত্রুর সামনে দাঁড়িয়েছি, কিন্তু এই অপেক্ষা সবচেয়ে ভয়ঙ্কর। আমি জানি না এসব কিভাবে সহ্য করব। ওরা আমাদের সন্তান, ওরা ফিরে আসবেই, আপনি দুশ্চিন্তা করবেন না। আমরা কাউকে না বলেই এসেছি। রাজপ্রাসাদে যদি জানতে পারে? জানলে কি তারা আসতে দিত? কখনোই দিত না। এখন জানলেই বা কি করবে? আমরা তো চলে এসেছি। আমি জানি, কিন্তু মায়াবী দেশ তো শুধু বিপজ্জনক নয়, এটি পরীদের জন্য মৃত্যুপরী। আমি ভয় পাচ্ছি। বাবা মাকে বাঁচানোর আগে আমরা নিজেরাই এবার হারিয়ে যাব না তো? তুমি কি ভয় পাচ্ছ রাজকুমার রিও মার্টিনেজ? রিও, তুমি শুনলে আবারও সেই শব্দ? হ্যাঁ, মনে হচ্ছে ঠিক সামনেই, কিন্তু কুয়াশা সবকিছু ঢেকে রেখেছে। তুমি পেছনে থেকো, সাবধানে। কে ওখানে? আরে আরে, তলোয়ার নামাও ভাই। আর তোমরা মানুষ সবসময় এত নাটুকে কেন? হ্যাঁ, রোমিও, তুমি তুমি এখানে কি করছো? আহা, গল্পটা অনেক বড়, কিন্তু তার আগে বলো তোমরা এখানে কেন? মায়াবী দেশে? তোমরা কি মাথা খারাপ করেছো? এখানে তো কোনো পরী স্বপ্নেও আসতে চায় না, আর তোমরা সোজা ঢুকে পড়েছো। আমরা কাউকে না বলে এসেছি রোমিও। আমরা জাদুর আয়না খুঁজতে এসেছি। আমার মা বাবা, আমি তাদের সম্পর্কে জানতে চাই। তারা কোথায় আছে, কেমন আছে, আদৌ বেঁচে আছে কিনা। ও, তাহলে ব্যাপারটা সিরিয়াস। কিন্তু শোনো, তোমরা কি জানো এই আয়না কোথায় আছে? আমরা জানি না সঠিক জায়গাটা, কিন্তু শুনেছি এখানে মায়াবী দেশের হৃদয়ের মন্দির আছে। হৃদয়? ভাই, এই দেশের যদি হৃদয় থাকতো সেটা পাথরের বানানো হতো। কিন্তু শোনো, ওখানে পৌঁছানো সহজ নয়। কেন? সেখানে কি আছে? কি আছে তা আমি কিভাবে জানবো? হ্যাঁ, কিন্তু যদি তুমি আমাকে নিজের রাজ্যের মন্ত্রী বানাও তবে কিছুটা বলতে পারি। কি হবে আরেকবার বলো। ওহো, নিচে নিচে। আরে আমি তো মজা করছিলাম, এত তাড়াতাড়ি রেগে যাও কেন? রোমিও, এটা মজা করার জায়গা না। আমরা এখানে জীবন মরণের সন্ধিক্ষণে আছি, আর তুমি মজা করছো। সরি সরি, শোনো তাহলে, আর আমার পেছনে পেছনে এসো। প্রথমত, এই দেশের রানী দানবী, সে কিছুই নয়। অর্ধেক দানব, অর্ধেক ছায়া। তার চোখ লাল, আর সে অন্ধকার থেকেই শক্তি টেনে নেয়। যদি সে বুঝতে পারে কেউ এই দেশে এসেছে, তাহলে মুহূর্তেই সে যাবে। ও পারে। দ্বিতীয়ত, পথে আছে অনেক বাধা, যেগুলো শুধু শক্তি দিয়ে নয়, মস্তিষ্ক ও হৃদয় দিয়ে পেরোতে হবে।
বাধা? কি ধরনের বাধা? প্রথমটাই শুনে নাও, যদি প্রথমটা পেরোতে পারো তবে বাকিগুলোও পারবে, কিন্তু আমার মনে হয় না তোমরা পারবে, কেননা পরীদের জন্য এটা অসম্ভব। কেন? কি সেই বাধা? নিঃশব্দ বন। এখানে এক ফোঁটা শব্দ করলে গাছগুলো জীবন্ত হয়ে তোমাকে শ্বাসরোধ করে ফেলবে। পরীদের ডানার আওয়াজ যদি একটুও হয় তাহলে সঙ্গে সঙ্গে মারা যাবে। কি বলছো এটা? এত ভয়ঙ্কর পথ? তাহলে কি আমাদের এখানে আসা ভুল হলো? এগুলো এত ভয়ঙ্কর পথ তো কি হয়েছে রিও? আমরা এসেছি কারণ আমাদের বাবা মাকে ফিরিয়ে আনা দরকার। আমরা থামবো না, তোমরা চাইলে যাও, কিন্তু আমি যখন এসেছি তখন আর ফিরবো না। তুমি খুব জেদি, কিন্তু আমি তোমাদের একা যেতে দেব না। আমি পথ দেখাবো, অন্তত যতক্ষণ পারি। তুমি থাকলে হয়তো আমরা পারবো রোমিও। তুমি আমাদের সব বিপদে পাশে থেকো। রাজকুমার, রাজকুমার, কোথায় তুমি রাজকুমার? আমার ডাকে সাড়া দাও রাজকুমার। তুমি কি শুনতে পাচ্ছ রাজকুমার? রাজকুমার প্রীতম, রাজকুমার প্রীতম, কোথায় আপনি রাজকুমার? কোথাও তো কাউকে দেখছি না। আমি কিছুতেই ভেবে পাচ্ছি না এভাবে একটা জলজান্ত মানুষ উধাও হয় কি করে। যদি কোনো হিংস্র প্রাণী রাজকুমার প্রীতমকে খেয়ে ফেলতো তাহলে তো অবশ্যই জঙ্গলের ভেতরে রাজকুমার প্রীতমের ব্যবহৃত পোশাক, তলোয়ার এবং রক্তের ছিটাফোঁটা হাড়ের টুকরা পড়ে থাকতো। আচ্ছা সেনাপতি মশাই, আমি বলি কি, রাজকুমার প্রীতমকে কেউ বন্দি করে নিয়ে যায়নি তো? কিন্তু কে কে এই কাজ করবে মন্ত্রী? তাছাড়া এই রাজ্যের সকলেই রাজকুমার প্রীতমকে অনেক বেশি ভালোবাসে। রাজ্যের কেউ এই কাজ করতেই পারে না। রাজকুমার প্রীতম বারবার বলছিল সে নাকি একটা অনেক বড় ঈগল পাখিকে রাজ বাগানে দেখেছিল। যেই না রাজকুমার প্রীতম ঈগল পাখিটাকে ধরতে যাচ্ছিল, ঠিক তখনই ঈগল পাখি জঙ্গলের দিকে উড়ে আসে। কিন্তু আমাদের রাজ্যে ঈগল পাখির প্রবেশ নিষিদ্ধ, আজ থেকে বহুদিন আগের কথা। সেসব পরে বলতেছি কেমন? তারপর থেকে এই রাজ্যে ঈগল পাখি আসে না। যদি রাজকুমার প্রীতম ঠিক দেখে থাকেন তাহলে তাহলে কি ঈগল পাখি? সবাই রাজা মশাইয়ের কাছে চলো। আমার মন বলছে প্রীতমকে আমরা জঙ্গলে খুঁজে পাবো না। ওই ঈগল পাখি রাজকুমার প্রীতমকে ধরে নিয়ে গেছে। এখনই বার্তাটি রাজা মশাইকে দিতে হবে। ঠিক আছে, চলুন। তারপর সেনাপতি ও মন্ত্রী জঙ্গলের বাহিরে আসে রাজামশাই বিক্রমকে খুঁজতে, কিন্তু তারা এসে দেখে রাজামশাই সেখানে নেই। এ কি রাজামশাই, কোথায় গেলেন? এখানেই তো ছিল। হয়তোবা ওদিকে গিয়েছে, চলো আমরা ওদিকে গিয়ে খুঁজে দেখি। রাজামশাই, রাজামশাই, আপনি কোথায় রাজামশাই? এ কি মন্ত্রী, রাজামশাই সাড়া দিচ্ছেন না কেন? তাহলে কি রাজামশাইও কোনো বিপদে পড়ল? না না, এটা হতে পারে না। রাজামশাই কোনো বিপদে পড়তে পারে না। রাজামশাই, রাজামশাই, আপনি কোথায় রাজামশাই? শিগগিরই আমাদের কাছে আসুন রাজামশাই। আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা আছে রাজামশাই। রাজামশাইও তো আমাদের ডাকে কোনো সাড়া দিচ্ছেন না মন্ত্রী। এবারে আমরা কি করব মন্ত্রী? আমরা রাজকুমার প্রীতমচন্দ্রকে খুঁজব নাকি রাজামশাই বিক্রমচন্দ্রকে খুঁজব? জানি না আমি তোমাকে কি বলবো সেনাপতি, কিন্তু এ কিসের কালো ছায়া নেমে এলো আমাদের রাজপরিবারে। প্রথমে রাজকুমার প্রীতমচন্দ্র হারিয়ে গেল, তারপর রাজা বিক্রমচন্দ্র হারিয়ে গেল। এখন আমাদের কি হবে? রানীমাকে গিয়ে আমরা কি জবাব দেব? রাজ্যের সকল প্রজাদেরকে গিয়ে আমরা কি জবাব দেব? আমার মাথা কাজ করছে না মন্ত্রী, আমার মাথা কাজ করছে না। সেনাপতি মশাই, আপনি এইভাবে ভেঙে পড়বেন না। আমাদের সকলকে অনেক সাহসী এবং শক্তিশালী হতে হবে। আমাদের মনোবল বাড়িয়ে সাহসের সাথে রাজকুমার প্রীতম ও রাজা বিক্রমচন্দ্রকে খুঁজে বের করতে হবে। একবার রানীমার কথা ভেবে দেখুন তো। পুনরায় আবার রাজামশাই ও রাজকুমারকে খুঁজতে শুরু করে। মায়াবিদেশে বুক চিরে বিস্তৃত নিঃশব্দ বন, এমন এক স্থান
যেখানে নীরবতা শুধু শব্দের অনুপস্থিতিই নয়, বরং এক জীবন্ত শক্তি। এখানে বাতাস বয়ে যায় না, পাতার কাঁপন নেই, এমনকি পোকামাকড়ের ডানাও স্থির হয়ে আছে। কিন্তু এই স্থিরতার আড়ালে আছে এক ভয়ঙ্কর সত্য। এখানে শব্দ মানেই মৃত্যু। মাটির নিচে লুকিয়ে থাকা শেকড় ও শাখাগুলো শব্দ শুনলেই প্রাণান্তকারী ফাঁসের মতো জড়িয়ে ধরে শ্বাসরোধ করে ফেলে। তারা তিনজন বনের প্রবেশ মুখে দাঁড়িয়ে আছে। কুয়াশা এখানে এত ঘন যে হাত বাড়ালে আঙুলও দেখা যায় না। এই হলো প্রথম বাধা, নিঃশব্দ বন। মনে রেখো, একটুও শব্দ করবে না। হাঁটার সময় পায়ের নিচের পাতা বা ডাল যেন না ভাঙে। এত চুপচাপ যেন পৃথিবী মরে গেছে, আর ডানা ঝাপটাপে না। হেঁটে হেঁটে যাবে, কিন্তু পথে দেখবে পায়ের ছাপাতে তার উপরই পা ফেলবে। শুধু আর ভুলেও কথা বলবে না, ভুলেও না। এই নীরবতার ভেতরেই শিকারী লুকিয়ে আছে। তোমরা আমার পেছনে আসো, আর প্রতিটি পদক্ষেপে নজর রাখো। তারা ধীরে ধীরে এগোতে শুরু করে। মাটি যেন নরম কাপড়ের মতো, পা ফেললেই ডুবে যায় কিছুটা। চারপাশের গাছগুলো অসংখ্য শেকড় ছড়িয়ে আছে, যেন মৃত সাপের দেহ মাটির উপর ছড়িয়ে আছে। সিন্ড্রেলা প্রতিটি পদক্ষেপে চেষ্টা করছে রোমিওকে অনুসরণ করতে। তাদের নিঃশ্বাসও যেন তারা বন্ধ করে রেখেছে। হঠাৎ দূরে একটি শুষ্ক ডাল ভেঙে পড়ে টক করে শব্দ হয়। রোমিও তাদের ইশারায় বুঝিয়ে দেয় এটা তাদের গাছের নিজেদের শব্দ। এতে তারা জাগবে না, কিন্তু এটা তাদের সময়ের ঘড়ি। এই শব্দে তারা চারপাশ দেখতে আসে। রোমিও তাদের চুপচাপ স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে বলল। তখনই বনের মাটি কাঁপতে শুরু করলো। রোমিওর ইশারায় বলে, শ্বাস পর্যন্ত আটকে রাখো, চালিয়ে দেখো ওরা আবার মাটির নিচে চলে যাবে। শেকড়গুলো তাই করে। কয়েক মুহূর্ত পর মাটি স্থির হয়, শেকড়গুলো ধীরে ধীরে সরে যায়। রিও মনে মনে ভাবে, এই বন তো আসলে অনেক ভয়াবহ। এতটুকু শব্দেই তারা জেগে ওঠে। জানি না এরপর আর কি কি বিপদ অপেক্ষা করছে। না, কিন্তু আমি পিছু বাহাবো না। সিন্ডারেলাকে একা ফেলে আমি কোনোভাবেই পিছিয়ে যেতে চাই না। আমি ওর সাথে জাদুর আয়না নিয়ে তবেই ফিরব। ছোটবেলায় বাবা আমায় গল্প শুনিয়েছিল, এখানকার গাছগুলো রক্তের স্বাদ পেয়েছে বহুবার, তাই তারা অপেক্ষা করে থাকে। তারা ধীর পায়ে এগোতে থাকে। বনের গভীরে যাওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশা আরো ঘন হয়। আলো ক্রমেই ম্লান হয়ে আসছে, যেন সূর্যের এই অংশে আসতেই ভয় পায়। প্রায় আধ ঘন্টা হাঁটার পর তারা বনের শেষ প্রান্তে দেখতে পায় দূরে হালকা সোনালি আলো, যেখানে নীরবতা ধীরে ধীরে ভেঙে পড়ছে। তারা বন থেকে বেরিয়ে আসে। আমরা পেরেছি। প্রথম বাধা পারলে কি হয়েছে, সামনে আরো আছে, আর প্রতিটি আগের চেয়েও ভয়ঙ্কর। সামনে কি আছে? সামনে আছে এর চেয়েও ভয়ঙ্কর পথ, যা স্বয়ং মৃত্যু বললেও কম নয়। কিন্তু তারা কি সেই বাধা পেরোতে পারবে? কি হবে পরবর্তী পর্বে তা জানতে চোখ রাখুন। হ্যালো ছোট্ট বন্ধুরা, নীলপরি দেশ আপনাদের জন্য তৈরি একটি সুন্দর পরীদের গল্প। তাই কল্পনার জগতে হারিয়ে যেতে এবং পরীদের জাদুকরী সব গল্প উপভোগ করতে এখনই ল্যান্ড অফ ফেরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি, আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন, যেন আপনাদের মতো আরো ছোট্ট বন্ধুরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারে। ভালো থাকবেন।